আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র টিচার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আজ আমাদের সেট অফ ফাংশনের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা সেট সম্পর্কিত কিছু প্রশ্ন সমাধান করেছিলাম। আজ আমরা সেট সম্পর্কিত কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো শুরু করি। অনুশীলনী 2.1-এর প্রশ্ন নম্বর 12। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ক নাম্বার, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে ভেনচিত্রে প্রকাশ করো। এটি মূলত ভেনচিত্রের একটি প্রশ্ন। তাহলে আমরা সমাধান করি। প্রশ্ন নম্বর ক, ভেনচিত্রে আমরা সার্বিক সেটকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। ভেনচিত্রে সার্বিক সেটকে আয়তক্ষেত্র এবং যে কোনো সেটকে বৃত্ত অথবা ত্রিভুজ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা মোট শিক্ষার্থী অর্থাৎ সার্বিক সেটকে আয়তক্ষেত্র ইউ দিয়ে প্রকাশ করলাম। এবং আমাদের এখানে দুটি বিষয়ের কথা বলা ছিল, একটি হচ্ছে বাংলা এবং একটি ইংরেজি। এর জন্য আমরা দুটি বৃত্ত অঙ্কন করব। যেখানে বি হচ্ছে যারা বাংলায় পাস করেছে তাদের সেট এবং সেট ই হচ্ছে যারা ইংরেজিতে পাস করেছে তাদের সেট। তাহলে ভেনচিত্রে বর্ণনা লিখতে হবে। এখানে ইউ ইউ অর্থাৎ সার্বিক সেট ইউ, আমরা আয়তক্ষেত্রকে ইউ সেট দিয়ে প্রকাশ করেছি। তাহলে সেট ইউ ইকুয়াল টু সকল শিক্ষার্থীর সেট, সকল শিক্ষার্থীর সেট। এখানে সেট বি যারা বাংলায় পাস করেছে, বাংলায় পাস করেছে তাদের সেট। তারপর সেট ই, সেট ই যারা ইংরেজিতে পাস করেছে তাদের সেট, যারা ইংরেজিতে পাস করেছে তাদের সেট। আশা করি ক নম্বর তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার প্রশ্ন নম্বর খ, শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে সমাধান শুরু করি। প্রশ্ন নম্বর খ, আমরা লিখব ক এ অঙ্কিত ভেনচিত্র হতে পাই, ক এ অঙ্কিত ভেনচিত্র হতে পাই, ভেনচিত্র হতে পাই। আমাদের মোট শিক্ষার্থী ছিল 100 জন, আর মোট শিক্ষার্থীর সেটকে আমরা সার্বিক সেট ইউ দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে এন অফ ইউ ইকুয়াল টু 100 জন। এখানে এন দিয়ে একটি সেটের উপাদান সংখ্যা বোঝানো হয়। তাহলে এন অফ ইউ অর্থাৎ ইউ সেটের উপাদান সংখ্যা মোট হবে এখানে 100 জন। তারপর কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, অর্থাৎ বাংলা এন অফ বি হবে 65 জন। তারপর 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস। তাহলে এন অফ বাংলা ও ইংরেজি উভয় বিষয়, যেহেতু দুইটি সাবজেক্ট অর্থাৎ দুইটির মধ্যে কমন অঞ্চল হবে, এর জন্য আমরা লিখব এন অফ বি ইন্টারসেকশন ই ইকুয়াল টু হবে 48 জন। এবার অঙ্কটি সমাধান করার জন্য আমরা যে কোনো একটি বিষয়ে পাশের সংখ্যা বের করব। তাহলে আমরা লিখব বাংলা অথবা ইংরেজি, বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়, যে কোনো একটি বিষয়ে পাস করেছে, যাকে আমরা এন অফ বি ইউনিয়ন ই দিয়ে প্রকাশ করব। যেহেতু আমাদের যে কোনো একটি বিষয় অর্থাৎ বাংলা অথবা ইংরেজি, বাংলার জন্য বি সেট এবং ইংরেজির জন্য ই সেট, বাংলা অথবা ইংরেজি। তাহলে বাংলা অথবা ইংরেজির জন্য বি ইউনিয়ন ই ব্যবহার করা হবে। তাহলে এন অফ বি ইউনিয়ন ই ইকুয়াল টু হবে, আমাদের মোট শিক্ষার্থী ছিল 100 জন, আমরা লিখব 100 মাইনাস আমাদের কোশ্চেনে ছিল 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ এই 15 জন কোনো বিষয়ে পাস করতে পারেনি। এই জন্য আমরা 15 মাইনাস করে দিব, এতজন ইকুয়াল টু হবে 85 জন।
অর্থাৎ যে কোনো একটি বিষয়ে পাশ করেছে 85 জন। এবার আমরা সেটের একটি ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন n অফ বি ইউনিয়ন ই, ফর্মুলাটি হচ্ছে n অফ বি প্লাস n অফ ই মাইনাস n অফ বি ইন্টারসেকশন ই। এটি হচ্ছে সেটের একটি ফর্মুলা। এবার আমরা সবগুলোর মান বসিয়ে দিব। এখানে n অফ বি ইউনিয়ন ই, n অফ বি ইউনিয়ন ই অর্থাৎ 85, তাহলে আমরা লিখব 85 ইকুয়াল টু n অফ বি। এখানে n অফ বি যার মান হচ্ছে 65, তাহলে আমরা লিখব 65 প্লাস n অফ ই মাইনাস n অফ বি ইন্টারসেকশন ই। এখানে n অফ বি ইন্টারসেকশন ই যার মান হচ্ছে 48, তাহলে আমরা লিখব 48। এবার হিসাব করে আমরা n অফ ইর মান বের করব। তাহলে 85 65 সাইড চেঞ্জ করলে হবে -65 মাইনাস 48 সাইড চেঞ্জ করলে প্লাস 48 ইকুয়াল টু n অফ ই। সুতরাং n অফ ই, এখানে n অফ ইর মান হবে 85 মাইনাস 65 ইকুয়াল টু 20, 20 প্লাস 48 ইকুয়াল টু 68। অর্থাৎ n অফ ই অর্থাৎ যারা ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা হচ্ছে 68 জন। এবার আমাদের কোশ্চেনে শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং শুধু বাংলায় পাশ, শুধু বাংলায় পাশ করেছে। আমরা ভেন চিত্র থেকে মানটি বের করব। আমাদের ভেন চিত্রে বি বৃত্তটি দিয়ে বাংলার জন্য পাশ বোঝানো হয়েছে। এখন আমাদের বলা হয়েছে শুধু বাংলায়, মানে শুধু বাংলায় পাশ করবে, অন্যগুলোতে না। এক্ষেত্রে আমরা যদি লিখি n অফ বি দিয়ে যারা বাংলায় পাশ করেছে সকল ছাত্রদের বোঝানো হবে। এখন কিছু শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে বাংলার সকল শিক্ষার্থী থেকে আমরা যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ের অংশটিকে বাদ দিয়ে দিই তাহলে শুধু বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা পাবো। এই জন্য আমরা মাইনাস করে দিব n অফ বাংলা এবং ইংরেজি উভয় বিষয়, অর্থাৎ n অফ বি ইন্টারসেকশন ই। এখানে n অফ বি, আমাদের n অফ বি এর মান ছিল 65 মাইনাস n অফ বি ইন্টারসেকশন ই। এখানে n অফ বি ইন্টারসেকশন ই যার মান হচ্ছে 48। এবার 65 থেকে 48 মাইনাস করলে হবে 17, তাহলে এতজন। অর্থাৎ শুধু বাংলায় পাশ করেছে 17 জন, যা আমাদের একটি অ্যান্সার। তারপর কোশ্চেনে বলা আছে শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এখন সুতরাং শুধু ইংরেজিতে পাশ করেছে আমরা ভেন চিত্র থেকে মানটি বের করব। আমরা লিখব n অফ ই। আমরা n অফ ই লিখলে বোঝাবে যারা ইংরেজিতে পাশ করেছে সকল শিক্ষার্থী। এখন এই সকল শিক্ষার্থী থেকে আমরা বাংলা ও ইংরেজি উভয় বিষয়টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু ইংরেজিতে পাশের সংখ্যা পাবো। এই জন্য আমরা মাইনাস করে দিব n অফ বি ইন্টারসেকশন ই। এখানে n অফ ই এর ভ্যালু হচ্ছে 68 মাইনাস n অফ বি ইন্টারসেকশন ই, n অফ বি ইন্টারসেকশন ই যার ভ্যালু হচ্ছে 48। 68 মাইনাস 48 ইকুয়াল টু 20, অর্থাৎ শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা হচ্ছে 20 জন, যা আমাদের আরেকটি অ্যান্সার। আশা করি খ নম্বরটি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্ন, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। তাহলে আমরা লিখব প্রশ্ন নম্বর গ। এখানে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাশের সংখ্যা 48 এবং উভয় বিষয়ে ফেলের সংখ্যা 15। এখন আমরা লিখব যে মনে করি সেট এ ইকুয়াল টু
আমাদের কোশ্চেনে বলা ছিল উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক, অর্থাৎ আমাদের মৌলিক গুণনীয়ক সমূহ বের করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি বা ধরি সেট এ ইকুয়াল টু 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট এবং সেট বি ইকুয়াল টু 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। তাহলে এবার আমাদের সেট এ ও সেট বি বের করতে হবে। সেট এ অর্থাৎ 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। তাহলে এখন আমরা বের করব গুণনীয়ক। তোমরা সবাই বের করতে পারো। গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে, এখন 48, এই 48কে আমরা লিখতে পারবো 1 × 48, তারপর 2 × 24, তারপর 3 × 16, 4 × 12, 6 × 8। আমাদের আরেকটি সংখ্যা হচ্ছে 15। আমরা 15কে লিখতে পারবো 1 × 15 এবং 3 × 5। তাহলে সুতরাং সেট এ, আমাদের সেট এ ছিল 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। এখানে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 2 এবং 3, অর্থাৎ আমরা পাবো 2 এবং 3। এবং সেট বি, আমাদের সেট বি ছিল 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। আমাদের 15 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 এবং 5, তাহলে আমরা পাবো 3, 5। এবার আমাদের কোশ্চেনে ছিল সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। এখানে দুটি সেট অর্থাৎ সেট এ এবং সেট বি এর সংযোগ সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণীয় সংযোগ সেট। এখানে সংযোগ সেটকে আমরা ইউনিয়ন দিয়ে প্রকাশ করব। তাহলে সেট এ ইউনিয়ন সেট বি। এখানে সেট এ অর্থাৎ 2, 3 ইউনিয়ন সেট বি অর্থাৎ 3, 5। এবার আমরা ইউনিয়ন করলে সকল উপাদান লিখতে হবে, অর্থাৎ 2, 3, 5, যা আমাদের নির্ণীয় অ্যান্সার। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। উদাহরণ 25, সেট এ ইকুয়াল টু 4, 5, 6, 7, সেট বি ইকুয়াল টু 0, 1, 2, 3 এবং সেট আর ইকুয়াল টু x, y, যেন x belongs to a, y belongs to a এবং y equal to x plus 1। প্রশ্ন নম্বর ক, দেখাও যে a ও b সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট। এখন নিঃছেদ সেট আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেট দুটিকে পরস্পর নিঃছেদ সেট বলে। আর সাধারণ উপাদান বের করার জন্য আমরা দুইটি সেটের ইন্টারসেকশন বের করব। তাহলে আমরা লিখব, ক নাম্বার দেওয়া আছে সেট এ অর্থাৎ 4, 5, 6, 7 এবং সেট বি, এখানে সেট বি অর্থাৎ 0, 1, 2, 3। এবার দুটি সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন করব। তাহলে সুতরাং সেট এ ইন্টারসেকশন সেট বি ইকুয়াল টু সেট এ অর্থাৎ 4, 5, 6, 7 ইন্টারসেকশন সেট বি অর্থাৎ 0, 1, 2, 3। এবার দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন করলে এখানে কোনো কমন উপাদান নাই, অর্থাৎ ফাঁকা সেট হবে। যেহেতু কোনো সাধারণ উপাদান নাই তাহলে সেট দুটি পরস্পর নিঃছেদ সেট। তাহলে আমরা লিখব, সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট দেখানো হলো। আশা করি ক নম্বরের সমাধানটি সবাই বুঝতে পেরেছ। এবার প্রশ্ন নম্বর খ, পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা সমাধান করি। প্রশ্ন নম্বর খ, যেহেতু পি অফ বি বের করতে বলা হয়েছে তাহলে আমাদের বি সেটটি দরকার। আমরা লিখব, দেওয়া আছে
বি সেট বি ইকুয়াল টু 0 1 2 3। আমাদের কোশ্চেনে বলা আছে এন বি এর উপাদান সংখ্যা, অর্থাৎ এন হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। এখানে বি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 অর্থাৎ 4টি। তাহলে আমরা লিখব এখানে বি সেটের উপাদান সংখ্যা যাকে এন দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এন ইকুয়াল টু 4। এবার আমাদের পি অফ বি নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং পি অফ বি দিয়ে বি সেটের শক্তি সেটকে বোঝানো হয়েছে। আর শক্তি সেট আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, একটি সেটের সকল উপসেট নিয়ে যে সেট তৈরি করা হবে তাকে বলা হবে সেটটির শক্তি সেট। এখানে বি সেটের উপাদান সংখ্যা 4টি। তাহলে প্রথমে আমরা উপসেট তৈরি করব। প্রথমে একটি করে উপাদান নিব, তাহলে আমরা পাবো 0 1 2 3। এবার আমরা দুটি করে উপাদান নিব, তাহলে প্রথমে 0-র সাথে সকল উপাদান নিব। আমরা লিখব 0 1 0 2 0 3। এবার 1 এর সাথে সকল উপাদান নিব, তাহলে আমরা লিখব 1 2 1 3। তোমরা সব সময় ডান দিকে উপাদান নিবা, কারণ 0-র সাথে 1 অলরেডি আছে, নিতে হবে না। এবার আমরা 2-র সাথে 3 নিব, তাহলে লিখব 2 3। তাহলে দুইটি করে উপাদান নেওয়া শেষ। এবার আমরা 3টি করে উপাদান নিব। যদি আমরা 3টি করে উপাদান নেই, প্রথমে 0 1কে ফিক্সড রেখে বাকিগুলো নিব এবং তারপর 2 3কে ফিক্সড রেখে সামনেগুলো নিব। তাহলে প্রথমে আমরা 0 1কে ফিক্সড রাখি, তাহলে 0 1 এর সাথে 2, আমরা লিখব 0 1 2। এরপর লিখব 0 1 3 0 1 3। এবার শেষের দুইটি উপাদানকে আমরা ফিক্সড রাখবো 2 3কে। তাহলে আমরা প্রথমে লিখব 0 2 3, তাহলে আমরা পাবো 0 2 3। এরপর আমরা পাবো 1 2 3, তাহলে আমরা লিখলাম 1 2 3। তাহলে 3টি করে উপাদান নেওয়া শেষ। এবার আমরা 4টি উপাদান নিব। 4টি উপাদান নিলে আমরা পাবো 0 1 2 3। এবার আমরা একটিও উপাদান নিব না, তাহলে হবে ফাঁকা সেট। তাহলে বি সেটের সকল উপসেটগুলো আমরা লিখলাম। এবার সকল উপসেটকে আমরা যদি একটি সেটের মধ্যে অন্তর্ভুক্ত করি, তাহলে গঠিত সেটটিকে বলা হবে বি সেটের শক্তি সেট, অর্থাৎ পাওয়ার অফ বি। এবার পি অফ বি সেটের উপাদান সংখ্যা বের করতে হবে। এখানে উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অর্থাৎ 16টা। তাহলে আমরা লিখব সুতরাং পি অফ বি সেটের উপাদান সংখ্যা ইকুয়াল টু হবে 16। এখন 16কে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4। আর আমাদের n এর মান ছিল 4, তাহলে আমরা 4 এর পরিবর্তে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n। আমাদের কোশ্চেনে বলা ছিল দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমাদের এখানে পি অফ বি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। তাহলে দেখানো হলো। আশা করি খ নম্বর সমাধানটি সবাই বুঝতে পেরেছ। এবার প্রশ্ন নম্বর গ, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করো। আমাদের কোশ্চেনে আর অন্য দেওয়া আছে, আমরা প্রথমে অন্যটি বের করব এবং তার ডোমেইন বের করব। তাহলে আমরা লিখব গ নম্বর, দেওয়া আছে অন্যয় আর অর্থাৎ x, y যেন x belongs to a, y belongs to a এবং y equal to x। আমাদের অন্যের মধ্যে একটি মাত্র সেট এর কথা বলা আছে, তাহলে আমাদের এ সেটটিও লাগবে। তাহলে আমরা লিখব এবং সেট এ ইকুয়াল টু সেট এ অর্থাৎ 4 5 6 7। এবার আমরা অন্যটি বের করব। তাহলে আমরা লিখব প্রত্যেক x belong to a এর জন্য y equal to x plus 1। আমাদের শর্তে বলা ছিল y equal to x plus 1। তাহলে লিখলাম y equal to x plus 1 এর মান নির্ণয় করি। নির্ণয়
করি। তো এখানে প্রত্যেক এক্স বিলংস টু এ, অর্থাৎ এ সেটের সকল উপাদানকে এক্স এর মান হিসেবে নিতে হবে। তাহলে আমরা এখন মান বের করব। আমরা একটি সারণী তৈরি করলাম যার শুরুতে থাকবে এক্স এবং ওয়াই। যেহেতু এ সেটের উপাদান সংখ্যা 4টি, আমাদের 4টি মান বের হবে, 1 2 3 4। এখন এ সেটের উপাদান প্রত্যেক উপাদান নিতে হবে, এর জন্য আমরা 4টি উপাদান নিব, 4 5 6 7। এখন এক্স এর মান বসিয়ে আমরা ওয়াই বের করব। এক্স এর মান 4 বসাইলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু 4 + 1 = 5। এক্স এর মান যদি আমরা 5 বসাই তাহলে 5 + 1 = হবে 6। এক্স এর মান 6 বসালে 6 + 1 = 7। এক্স এর মান 7 বসালে 7 + 1 = 8। তাহলে আমাদের ওয়াই এর মান বের হয়ে গেল। এবার আমাদের শর্তে বলা ছিল ওয়াই বিলংস টু এ, অর্থাৎ ওয়াই এর প্রত্যেকটি মান এ সেটের মধ্যে থাকবে। এখানে ওয়াই এর উপাদানগুলো আমরা একটু দেখি। প্রথম উপাদান 5 এর মধ্যে আছে, 6 এর মধ্যে আছে, 7 এর মধ্যে আছে, কিন্তু 8 এ সেটের মধ্যে নাই। তাহলে আমরা লিখব যেহেতু 8 এ সেটের মধ্যে নাই, অর্থাৎ 8 ডাজ নট বিলংস টু এ। এখন আমাদের অন্যয়টি হবে কর্মজোড় আকারে এক্স কমা ওয়াই। তাহলে প্রত্যেকটি কর্মজোড় হবে অন্যয়ের এক একটি উপাদান, কিন্তু যেহেতু 8 এ সেটের মধ্যে নাই, তাহলে এই কর্মজোড়টি অর্থাৎ 7,8 কর্মজোড় আর এর মধ্যে থাকবে না। আমাদের কোশ্চেনে বলা ছিল অন্যয় আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, অর্থাৎ উপাদানগুলো কর্মজোড় আকারে থাকবে এবং কর্মজোড়ের শুরুতে এক্স এবং শেষে ওয়াই, অর্থাৎ প্রত্যেকটি কর্মজোড় অন্যয়ের আর এর মধ্যে থাকবে। কিন্তু যেহেতু 8 শর্ত পূরণ করে নাই, অর্থাৎ এ সেটের মধ্যে নাই, তাহলে এইটের জন্য আমরা যে কর্মজোড়টি পাবো অর্থাৎ 7,8, এই 7,8 কর্মজোড়টি আর এর মধ্যে থাকবে না। তাহলে আমরা লিখব সুতরাং 7,8 ডাজ নট বিলংস টু অন্যয় আর। তাহলে বাকি সকল কর্মজোড় আর এর মধ্যে থাকবে। তাহলে আমরা লিখব সুতরাং আর ইকুয়াল টু 4,5, তারপর 5,6 6,7। আমরা লিখব 5,6 6,7। তাহলে আমাদের অন্যয় আর নির্ণয় করা হয়ে গেল। এবার কোশ্চেনটা আরেকবার দেখি। কোশ্চেনে বলা ছিল আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করেছি তার ডোমেন নির্ণয় করো। এখন একটি অন্যয়ের ডোমেন বলতে বোঝায় অন্যয়ের প্রত্যেকটি কর্মজোড়ের প্রথম উপাদানগুলোর সেট। আমাদের অন্যটির মধ্যে 3টি উপাদান বিদ্যমান, যার প্রথম উপাদান হচ্ছে 4 5 6। তাহলে আমরা লিখব সুতরাং অন্যটির ডোমেন হচ্ছে কর্মজোড়গুলোর প্রথম উপাদানের সেট, অর্থাৎ 4 5 6, যা আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। অনুশীলনী 2.2 এর প্রশ্ন নাম্বার 21, সার্বিক সেট ইউ ইকুয়াল টু x জানো x বিলংস টু n এবং x বিজোড় সংখ্যা। সেট A ইকুয়াল টু x জানো x বিলংস টু n এবং 2 is less than or equal to x less than or equal to 7. সেট B ইকুয়াল টু x জানো x বিলংস টু n এবং 3 is less than x less than 6. সেট C ইকুয়াল টু x জানো x বিলংস টু n এবং x স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং x কিউব ইজ লেস দেন 130। কোশ্চেন নাম্বার ক, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সমাধান শুরু করি। ক নাম্বার, এখন কোশ্চেনটি সমাধান করার জন্য প্রথমে আমাদের সার্বিক সেট ইউ বের করতে হবে, কারণ আমরা জানি আলোচনাধীন সকল সেট সার্বিক সেটের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই সেটটি অবশ্যই ইউ সেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য প্রথমে আমরা সার্বিক সেট ইউ বের করব। তাহলে আমরা লিখব দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল টু x জানো x বিলংস টু n এবং x বিজোড় সংখ্যা। এখন
আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এবং ইউ সেটটি হবে শুধুমাত্র বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখব 1 3 5 7 9 11 13 ডট ডট ডট। এটি একটি অসীম সেট, অর্থাৎ সকল বিজোড় সংখ্যার সেট। এবার আমরা সেট এ বের করব। তাহলে আমরা লিখব যে এবং দেওয়া আছে ইউ এবং এ ইকুয়াল টু এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স যেন এক্স বিলংস টু এন এবং 2 is less than or equal to x less than or equal to 7। তাহলে 2 is less than or equal to x less than or equal to 7। তাহলে এখানে এই সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং যার মান 2 এবং 7 এর মধ্যে সীমাবদ্ধ। এখন যেহেতু সার্বিক সেটটি একটি বিজোড় সংখ্যার সেট, তাহলে এই সেটের মানগুলো শুধুমাত্র বিজোড় সংখ্যাই হতে পারবে। তাহলে 2 থেকে 7 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো আমরা লিখব যে এখানে 2 এবং 7 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাসমূহ হচ্ছে আমাদের 2 এবং 7 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 3 5 এবং 7। তাহলে সেট এ ইকুয়াল টু 3 5 7, যা আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি ক নম্বরের সমাধানটি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। প্রশ্ন নম্বর খ, এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। তাহলে আমরা সমাধান শুরু করি। কোশ্চেনটি সমাধান করার জন্য আমাদের এ বি সি এবং ইউ অর্থাৎ সবগুলো সেট দরকার। তাহলে আমরা লিখব প্রশ্ন নম্বর খ, ক হতে প্রাপ্ত। আমরা কতে সার্বিক সেট ইউ বের করেছিলাম। তাহলে সার্বিক সেট ইউ ইকুয়াল টু ছিল 1 3 5 7 11 13 ডট ডট ডট, অর্থাৎ একটি অসীম সেট। তারপর আমরা সেট এ বের করেছিলাম। সেট এতে ছিল 3 5 7 দেওয়া আছে। সেট বি, এখানে সেট বি অর্থাৎ x যেন x বিলংস টু n, x যেন x বিলংস টু n এবং 3 is less than x less than 6। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমাদের যেহেতু ইউ সেটটি হচ্ছে একটি বিজোড় সংখ্যার সেট, তাহলে আমরা শুধুমাত্র বিজোড় সংখ্যা নিতে পারবো। এখন x এর মান বলা আছে 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। এখন 3 থেকে বড় এবং 6 থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 5। তাহলে বি সেটের মান হবে 5। এরপর আমরা সি সেট বের করব। তাহলে এবং সেট সি ইকুয়াল টু x যেন x বিলংস টু n। তাহলে আমরা লিখব x যেন x বিলংস টু n এবং আমাদের আরও দুইটি শর্ত আছে। x স্কোয়ার ইজ গ্রেটার দেন 5, x স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং x কিউব ইজ লেস দেন 130। তাহলে x কিউব ইজ লেস দেন 130। এবার আমরা সেট সি এর মান বের করব। এখানে সেট সি x যেন x বিলংস টু n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, কিন্তু আমাদের সার্বিক সেটটি হচ্ছে একটি বিজোড় সংখ্যার সেট। এই জন্য আমরা শুধুমাত্র বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত শর্ত দুটিকে সিদ্ধ করার চেষ্টা করব। তাহলে আমরা লিখব x ইকুয়াল টু 1 এর জন্য বা 1 হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স এর ভ্যালু 1 অর্থাৎ 1 স্কোয়ার ইকুয়াল টু 1 ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব। তাহলে এক্স এর ভ্যালু 1 অর্থাৎ 1 কিউব ইকুয়াল টু 1 ইজ লেস দেন 130। এখানে 1 ইজ লেস দেন 130 এটি সত্য, কিন্তু 1 ইজ গ্রেটার দেন 5 এটি মিথ্যা। এর জন্য আমরা এটাকে কেটে দিব, অর্থাৎ 1 ডাজ নট গ্রেটার দেন 5। এরপর আমরা লিখব x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9 ইজ গ্রেটার দেন 5 যা সত্য, এবং
x cube equal to 3 cube, 3 cube equal to 27, 27 is less than 130, যা সত্য। তারপর এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে x equal to 5, তাহলে x equal to 5 হলে x square equal to 5 square, 5 square equal to 25, 25 is greater than 5, যা সত্য। এবং x cube equal to 5 cube, 5 cube equal to 125, 125 is less than 130, যা সত্য। তারপর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 7, তাহলে আমরা লিখব x equal to 7 হলে x square equal to 7 square, 7 square equal to 49, 49 is greater than 5, যা সত্য। এবং x cube equal to 7 cube, 7 cube equal to 343, which is less than 130। এখানে 343 is less than 130, যা মিথ্যা, এই জন্য আমরা কেটে দিব। তাহলে এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 9। এখন আমরা যতই বড় করি সবগুলো এই শেষ শর্তের জন্য সিদ্ধ হবে না, অর্থাৎ আমাদের মাত্র দুইটি ভ্যালুর জন্য, অর্থাৎ x equal to 3 এবং x equal to 5 এর জন্য প্রদত্ত শর্ত দুটি সিদ্ধ হয়েছে। এই জন্য আমাদের x এর ভ্যালু হবে দুইটি, অর্থাৎ 3 এবং 5। এর জন্য আমরা লিখব সুতরাং সেট c equal to 3, 5। তাহলে আমাদের চারটি সেট লিখে ফেললাম। এবার কোশ্চেনে বলা আছে a প্রাইম এবং c বাদ b নির্ণয় করো। তাহলে আমরা নির্ণয় করি প্রথমে a প্রাইম। সুতরাং a প্রাইম দিয়ে a সেটের পুরো সেটকে বোঝায়, আর a প্রাইম ইকুয়াল টু হবে সার্বিক সেট u বাদ সেট a। এখানে সার্বিক সেট u অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13 এটি একটি অসীম সেট বাদ সেট a। এখানে সেট a অর্থাৎ 3, 5, 7, তাহলে 3, 5, 7। এখন বাদ দেওয়ার নিয়মটি তোমরা সবাই জানো। বাদ দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কমন উপাদানগুলোকে বাদ দিতে হবে। এখানে দ্বিতীয় সেটে আছে 3, 5, 7। এই 3, 5, 7কে আমরা যদি প্রথম সেট থেকে বাদ দিয়ে দেই আমরা পাবো 1, 9, 11, 13 ... অর্থাৎ এটি একটি অসীম সেট। এরপর আমরা তাহলে আমাদের a প্রাইম বের হয়ে গেল। এবার আমরা বের করব c বাদ b। তাহলে আমরা লিখব সুতরাং c বাদ b। এখানে সেট c অর্থাৎ 3, 5 বাদ সেট b অর্থাৎ 5। এখন বাদ দেওয়ার নিয়মটি তোমরা সবাই জানো। প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কমন উপাদান বাদ দিতে হবে। যেহেতু দুটির মধ্যে 5 কমন, আমরা 5 বাদ দিয়ে দিব, থাকবে 3। তাহলে আমাদের দুটি অ্যান্সার বের হয়ে গেল। আমাদের অ্যান্সার হবে a প্রাইমের সেট অর্থাৎ 1, 9, 11, 13 অসীম পর্যন্ত এবং c বাদ b ইকুয়াল টু হবে 3। আশা করি খ নম্বর প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন নম্বর গ, b ক্রস c এবং পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন c নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি গ নম্বর। এখানে সেট a, আমরা ক নম্বরে সেট a বের করেছিলাম যার ভ্যালু ছিল 3, 5, 7। তারপর সেট b, আমরা সেট b বের করেছিলাম যার ভ্যালু ছিল 5। এবং সেট c, আমরা c সেট বের করেছিলাম যার মান ছিল 3, 5। এবার আমরা মানগুলো বের করব। তাহলে প্রথমে b ক্রস c। সুতরাং b ক্রস c, সেট b অর্থাৎ 5 ক্রস সেট c অর্থাৎ 3, 5। এবার আমরা যদি ক্রস করি তাহলে পাবো 5 এর জন্য প্রত্যেকটি মান নিতে হবে, অর্থাৎ 5, 3, 5, 5, যা আমাদের নির্ণীয় সেট, অর্থাৎ এটি একটা অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন c নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের a ইন্টারসেকশন c বের করতে হবে। তাহলে আমরা লিখব যে আবার a ইন্টারসেকশন c, সেট a অর্থাৎ 3, 5, 7, 3, 5, 7 ইন্টারসেকশন সেট c অর্থাৎ 3, 5।
এবার দুটি সেটের ইন্টারসেকশন করলে কমন উপাদানগুলো নিতে হয়। এখানে কমন উপাদান হচ্ছে 3 5 3 5, তাহলে আমরা পাবো 3 5। এবার আমাদের কোশ্চেনে ছিল পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি, তাহলে আমরা লিখব সুতরাং পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি। এখানে এ ইন্টারসেকশন সি যার উপাদান সংখ্যা দুটি। এবার শক্তি সেট বের করার জন্য আমরা সকল উপসেটগুলো নিব। তাহলে প্রথমে একটি করে উপাদান নিব, আমরা একটি করে উপাদান নিয়ে পাবো 3, তারপর 5, এবার দুটি উপাদান নিব তাহলে 3 5, এবার একটি উপাদান নিব না তাহলে ফাঁকা সেট। এবার সকল উপসেটকে একটি সেটের মধ্যে অন্তর্ভুক্ত করলে আমরা শক্তি সেট পেয়ে যাব, যা আমাদের আরেকটি অ্যান্সার। তাহলে গ নম্বরের সমাধানটি সবাই বুঝতে পেরেছ। আজ আমরা সেট সম্পর্কিত কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম। এবার আমরা আলোচনা করব অন্বয় ও ফাংশন। তাহলে প্রথমে আমরা অন্বয় আলোচনা করব। অন্বয়, অন্বয়কে ইংরেজিতে বলা হয় রিলেশন। রিলেশন অর্থ সম্পর্ক, সবাই জানো রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। তাহলে অন্বয় হচ্ছে একটি সম্পর্ক। কিসের সম্পর্ক? দুইটি সেটের মধ্যে সম্পর্ক। আর কি ধরনের সম্পর্ক? কার্তেশীয় গুণজ আকারের সম্পর্ক। তাহলে আমরা যদি মনে করি একটি সেট এ ইকুয়াল টু 1 2 এবং আরেকটি সেট বি ইকুয়াল টু মনে করি 2 3 4, তাহলে এখন আমরা সেট দুটির সম্পর্ক অর্থাৎ অন্বয় বের করব। আর অন্যটি হবে কার্তেশীয় গুণজ আকারের। তাহলে আমরা কার্তেশীয় গুণজ অর্থাৎ এ ক্রস বি বের করি। এখানে সেট এ অর্থাৎ 1 2 ক্রস সেট বি অর্থাৎ 2 3 4। এবার কার্তেশীয় গুণজ করলে হবে 1 এর সাথে সকল উপাদান নিতে হবে। তাহলে আমরা লিখব 1 2 1 3 1 4, তারপর 2 এর সাথে সকল উপাদান, তাহলে 2 2 2 3 2 4। এবার একটি অন্বয় লিখব আমরা এখন, যে অন্বয়কে আর দিয়ে প্রকাশ করা হয় যে x, y যেন x belongs to a, y belongs to b এবং twice x equal to y, যা একটি অন্বয়। অর্থাৎ অন্বয়ের উপাদানগুলো হবে x, y অর্থাৎ কর্মজোড় আকারে, এবং x থাকবে আমরা ধরলাম এ সেটের মধ্যে, y থাকবে বি সেটের মধ্যে। তাহলে আমরা যে কার্তেশীয় গুণজ করেছি প্রত্যেকটি উপাদান কর্মজোড় আকারে আছে। এবং আরেকটি সম্পর্ক হচ্ছে 2x = y, অর্থাৎ কর্মজোড়ের প্রথম উপাদানকে দ্বিগুণ করলে দ্বিতীয় উপাদানের সমান হবে। তাহলে আমরা খুঁজে দেখি কোনটি কোনটি হয়। এখানে 1 2, তাহলে আমরা লিখব সেট r = 1 2, কারণ 1কে দ্বিগুণ করলে 2 হয়। তারপর 2 4, 2কে দ্বিগুণ করলে 4 হবে, তাহলে আমরা লিখব 2 4, যা আমাদের অন্বয়। তাহলে যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। তাহলে আমরা বলতে পারবো এখানে অন্বয় আর হচ্ছে কার্তেশীয় গুণজ এ ক্রস বি এর একটি উপসেট। এবার আমরা আলোচনা করব ফাংশন। ফাংশন একটি স্বাধীন চলক ও একটি পরাধীন চলকের সম্পর্ককে ফাংশন বলা হয়। আমরা একটি সমীকরণ লিখি y = twice x + 1। এখানে x এর যে কোনো মানের জন্য y এর এক একটি মান পাওয়া যাবে। তাহলে x এর মান আমরা ইচ্ছা মতো নিতে পারবো, এর জন্য x কে বলা হবে স্বাধীন চলক। স্বাধীন চলক। এবং x এর মানের উপর y এর মান নির্ভর করবে, এর জন্য y কে বলা হবে পরাধীন চলক। এবার যেহেতু y হচ্ছে x এর একটি ফাংশন, এর জন্য y কে লেখা যাবে f of x। তাহলে f of x = twice x + 1, যা একটি ফাংশন। এছাড়া ফাংশনকে সেট আকারেও সংজ্ঞায়িত করা যায়। যদি কোনো অন্বয়ের প্রত্যেকটি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে অন্বয়টিকে ফাংশন বলা হবে। আমরা একটু অন্বয় লিখব, যে ধরি অন্বয় r = 1 2 2 3 3 4, এবং আরেকটি অন্যয় লিখব s = 1 2 1 3 এবং 2 4। এখানে প্রথম অন্বয়টির অর্থাৎ আর অন্বয়টির প্রথম উপাদানগুলো হচ্ছে
1 2 3 অর্থাৎ প্রত্যেকটি উপাদান ভিন্ন ভিন্ন, এই জন্য R1টিকে বলা হবে একটি ফাংশন। কিন্তু S1টির প্রত্যেকটি কর্মজোড়ের প্রথম উপাদান অর্থাৎ 1 1 2, এখানে 1 দুইবার আছে অর্থাৎ প্রত্যেকটি উপাদান ভিন্ন ভিন্ন না, এই জন্য S1টিকে ফাংশন বলা হবে না। এবার আমরা আলোচনা করব ডোমেন ও রেঞ্জ। কোনো অন্বয়ের প্রত্যেকটি কর্মজোড়ের প্রথম উপাদানগুলোর সেটকে বলা হবে ডোমেন সেট এবং দ্বিতীয় উপাদানগুলোর সেটকে বলা হবে রেঞ্জ সেট। তাহলে আমরা একটি অন্বয় লিখি, মনে করি অন্বয় R ইকুয়াল টু 1, 0, 2, 3, 4, 7। আমরা একটি অন্বয় লিখলাম। এখন ডোমেন আর অন্যের ডোমেন অর্থাৎ ডোমেন আর ইকুয়াল টু হবে প্রথম উপাদানগুলোর সেট অর্থাৎ 1 2 4। এবার রেঞ্জ আর অন্যের রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানের সেট অর্থাৎ 0 3 7। তাহলে আমরা লিখব 0 3 7। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও। তোমাদের হোমওয়ার্ক থাকবে উদাহরণ 25 এবং অনুশীলনী 2.2 এর প্রশ্ন নাম্বার 21। সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।